আমি শোভন সাদরা। তো পোস্ট বেসিকের যে আমরা কোর্স শুরু করেছি, তো সেক্ষেত্রে অনেকেই ডেমো ক্লাসের কথা বলছিল আমাদেরকে। তো সেই ডেমো ক্লাসের উদ্দেশ্যে আমরা আজকে আমার একটা টপিক ইউরিনারি সিস্টেম, সেটা সম্বন্ধে আমি আজকে আলোচনা করব এবং জানবো যে আমাদের ইউরিনারি সিস্টেম থেকে কী কোশ্চেন আসতে পারে সে সম্বন্ধেও আমরা আলোচনা করব পরবর্তী কোনো ক্লাসে। কিন্তু আজকে আমরা এই টপিকটা ভালো করে বোঝার চেষ্টা করব। তো প্রথমেই ইউরিনারি সিস্টেম বলার আগে প্রথমে আমি বলে রাখি যে দুটো টার্মের কথা। ফার্স্ট আমাদের নেফ্রোলজি এবং হচ্ছে সেকেন্ড ইউরোলজি। তো নেফ্রোলজি কথার অর্থ কী? নেফ্রোলজি কথার অর্থ হলো আমরা যখন কিডনি বা তার সম্বন্ধিত নেফ্রন বা অন্যান্য সম্বন্ধিত যখন আমরা আলোচনা করছি কিডনির বিভিন্ন পার্ট সম্বন্ধে, তখন তাকে বলা হয় নেফ্রোলজি। এবং সেটাই যখন ইউরোলজি, অর্থাৎ ইউরোলজির একটা পার্ট হচ্ছে নেফ্রোলজি। ইউরোলজি একটা ব্রড অ্যাসপেক্ট, যেখানে আমরা সমস্ত কিডনি সম্বন্ধেও আলোচনাও হয় বা যে কোনো ইউরিনারি সিস্টেম সম্বন্ধেও আলোচনা হয়। বোঝা গেল? এবার আমরা প্রথমেই জানবো যে ইউরিনারি সিস্টেমে যে দুটো এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে প্রথম যে ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি কত। ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.005 থেকে 1.030 এবং এর পিএইচ হচ্ছে 4.6 থেকে 8.0। এটা আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। এবার আমাদের জানতে হবে যে কিডনি কী। কিডনি হচ্ছে একটা এক্সক্রিটরি অর্গান, ঠিক আছে? শুধু একমাত্র কিডনিই নয়, কিডনি ছাড়াও বিভিন্ন টাইপের এক্সক্রিটরি অর্গান হয়ে থাকে। যেমন কি হতে পারে সেটা আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, সেই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের যে আমাদের যে স্টুল বা ইউরিন পাস হচ্ছে, সেটাও একটা এক্সক্রিটরি প্রোডাক্ট। বা আমাদের স্কিন থেকে যে কন্টিনিউয়াসলি সোয়েটিং হচ্ছে, সেটাও এক্সক্রিটরি প্রোডাক্ট। বা লাং থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পার করছি, সেটাও একটা এক্সক্রিটরি প্রোডাক্ট। বা লিভার থেকেও বিভিন্ন আমাদের জিনিসপত্র বা লিভার কী করে, লিভার আমাদের টক্সিন যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলোকে এক্সক্রিট আউট করে। তো সেক্ষেত্রে আমাদের লিভারও কি একটা এক্সক্রিটরি অর্গান হিসাবে কাজ করে। আচ্ছা, এবার কিডনির হচ্ছে বিভিন্ন পার্ট রয়েছে। যেমন প্রথমেই আমি দেখতে পাবে তোমরা, ফার্স্ট হচ্ছে কি যে আমরা কিডনি বলতে কি ইউরিনারি সিস্টেম, ফুল যে আমাদের ইউরিনারি সিস্টেম তার বিভিন্ন পার্ট রয়েছে। তার মধ্যেকার একটা পার্ট হচ্ছে কিডনি আছে। দেন দেখতে পাবে তোমরা এটা হচ্ছে কি ইউরেটার। এই আসছে আমাদের ইউরেটার, এখানে গিয়ে একটা পৌঁছাচ্ছে ইউরিনারি ব্লাডার, এবং আর একটা কি এখান থেকে ইউরেথ্রা। এইগুলো হচ্ছে আমাদের তোমার ইউরিনারি সিস্টেমের বিভিন্ন পার্ট। অর্থাৎ কী পার্ট হলো? প্রথম পার্ট হচ্ছে আমাদের কিডনি। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের ইউরেটার। থার্ড পার্ট হচ্ছে হলো আমাদের ইউরিনারি ব্লাডার, এবং ফোর্থ হচ্ছে ইউরেথ্রা। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখতে পাবো যে একটা কোশ্চেন বা একটা আমাদের দেখতেও পাবো ছবিতে, যে আমাদের রাইট কিডনিটা লেফট কিডনির কিছুটা নিচে অবস্থিত। এটা একটু মনে রেখো। আচ্ছা, এবার আমাদের কিডনির বা ইউরিনারি সিস্টেমের বিভিন্ন ফাংশান রয়েছে। ফার্স্ট কি কিডনি প্রথমে কী করে, কিডনির মাধ্যমে আমরা জানি যে কিডনির কোনো কিছু প্রবলেম হলে আমাদের ইউরিনারি প্রবলেম দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো কি করে কিডনি যে সমস্ত ওয়েস্ট মেটেরিয়াল আছে সেইগুলোকে এলিমিনেট করতে সহায়তা করে। যেমন প্রথমে ইউরিয়া বা ইউরিক অ্যাসিড বা ক্রিয়েটিনিন বা অ্যামোনিয়া বা বিলিরুবিন। এবার ইউরিয়া বা অ্যামোনিয়া এটা কিভাবে তৈরি হয়? ইউরিয়া বা অ্যামোনিয়া এরা তৈরি হয় যখন কোনো প্রোটিন জাতীয় আমরা খাবার খাচ্ছি, তখন সেটা যখন আমাদের মেটাবলিজম হচ্ছে, তার মাধ্যমে যে ওয়েস্ট মেটেরিয়াল তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইউরিয়া বা অ্যামোনিয়া। সেকেন্ডলি, যদি কোনো আমরা নিউক্লিক অ্যাসিড তার যদি মেটাবলিজম হয়, তার ক্ষেত্রে আমরা পাবো ইউরিক অ্যাসিড। এবং ক্রিয়েটিনিন কীভাবে পাবো? ফসফোক্রিয়েটিনিন হলো আমাদের একটা মাসেলে থেকে প্রাপ্ত এক ধরনের যৌগ আর কি।
তো সেই ফসফোক্রিয়েটিনের যখন মেটাবলিজম হচ্ছে তখন আমরা সেক্ষেত্রে আমরা পাবো কি ক্রিয়েটিনিন। এবং এছাড়াও বিলিরুবিন পেতে পারি। কীভাবে পেতে পারি? হিমোগ্লোবিনের যদি মেটাবলিজম হয় তো সেক্ষেত্রে আমরা কি পাবো? সেক্ষেত্রে আমরা পাবো যে বিলিরুবিন অ্যাজ আ এক্সক্রিটারি প্রোডাক্ট। ওকে, দ্বিতীয়ত হচ্ছে প্রোডাকশান অফ দ্য হরমোনের প্রোডাকশানও করে থাকে আমাদের কিডনি। এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের কিডনি থেকে খরিত একটা হরমোনের নাম হচ্ছে রেনিন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আর রেনিনের স্পেলিংটা আরও বেশি ইম্পর্টেন্ট। যখন দেখতে পাবে RENIN তখন বুঝবে যে এটা হচ্ছে কিডনি দ্বারা খরিত হয়। যখন দেখতে পাবে দুটো স্পেলিং হয়, একটা হচ্ছে RENNIN, একটা হচ্ছে RENNIN, আরেকটা হচ্ছে RENIN, একটা সিঙ্গেল এন একটা ডবল এন। সিঙ্গেল এন হচ্ছে GIT রিলেটেড, মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট রিলেটেড। আর সিঙ্গেল এন হচ্ছে আমাদের কিডনি বা ইউরিনারি সিস্টেম রিলেটেড। এটা মনে রাখবে। এরিথ্রোপয়েটিন, আমরা সবাই জানি যে এরিথ্রোপয়েটিন আমাদের কী কাজে লাগে। এরিথ্রোপয়েটিন হচ্ছে আমাদের যে RBC তৈরি হয় সেক্ষেত্রে লাগে। আর আরেকটা দেখবে নাম লেখা আছে 1,2,5 ডিহাইড্রক্সিক্লোরোক্যালসিফেরল। এটা হচ্ছে আমাদের ভিটামিন ডি এর একটা প্রিকাসার রূপ, মানে পূর্ববর্তী রূপ, যেখান থেকে আস্তে আস্তে আমাদের ভিটামিন ডি তৈরি হয়। আচ্ছা, আর একটা কি? ব্লাড পিএইচ রেগুলেটর বলতে কি না, আমাদের এই যে ইউরিনারি সিস্টেম সেটা কি করে না, আমাদের ব্লাডের পিএইচটাকে মেনটেন করে। কীভাবে মেনটেন করে? বিভিন্ন ব্যাপার আছে। কখনো সে H+ আয়নকে বাইরে বার করে দেয়, আবার কখনো HCO3- মানে কার্বনেট আয়ন আর কি তাকে শোষণ করে নেয়। এইভাবে বিভিন্নভাবে H+ মানে কি অ্যাসিড, আর HCO3+ মানে কি মাইনাস মানে কি বেস। তাই দুটোর মাধ্যমে অ্যাসিড আর বেসের মাধ্যমে কি একটা সমতা বজায় রাখার চেষ্টা করছে। আচ্ছা, আর একটা কাজ হচ্ছে আমাদের ব্লাড ভলিউম এবং বিপি কন্ট্রোল করে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। ব্লাড ভলিউম এবং বিপি কন্ট্রোল করে, এটা হচ্ছে আমাদের এই রেনিনটা যেমন বললাম পোস্ট বেসিকের পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট। আমাদের বিপি কন্ট্রোল বা ব্লাড ভলিউম করে থাকে আমাদের যে কিডনি, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এটা একটা মেকানিজমের উপর মানে বেসিক্যালি তৈরি। সেখানে হচ্ছে লিভার একটা হরমোন ক্ষরণ করে যা অ্যাঞ্জিওটেনসিনোজেন, আর কিডনি ক্ষরণ করে রেনিন। সে কী করে? অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1-এ পরিবর্তিত করে। সেটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন কনভার্টিং এনজাইম, যেটা হচ্ছে আমাদের লাংসে খরিত হয়, সেটাকে অ্যাঞ্জিওটেনসিন 2-এ পরিণত করে, এবং সেটা পরবর্তীকালে অ্যালডোস্টেরনে পরিণত হয়। এবং অ্যালডোস্টেরন কী করে যে আমাদের সমস্ত যে বিপি মানে ওয়াটার ভলিউম বা যে বিপি সেটাকে মেনটেন করার কাজ করে থাকে। এটা হচ্ছে আমাদের বলা হয় রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। একে বলা হয় রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম এর নাম। আচ্ছা, এছাড়াও কি আমাদের ইলেকট্রোলাইটিক এবং ব্লাডের যে অসমোলারিটি সেটাকেও মেনটেন করতে সহায়তা করে আমাদের এই কিডনি বা ইউরিনারি সিস্টেম। আমাদের যে ব্লাড অসমোলারিটি মোটামুটি 290 মিলিঅসমোল পার লিটার হয়ে থাকে। এটা তো মনে রাখার দরকার নেই। এবার কিডনি, তাহলে আমাদের প্রধান যে এক্সক্রিটারি অর্গান বা ইউরিনারি সিস্টেমেরও যে মেন অর্গান সেটাকে কিডনি কি? কিডনি হচ্ছে আমাদের রেট্রোপেরিটোনিয়াল অর্গান। এবার রেট্রোপেরিটোনিয়াল কথার অর্থ কী? রেট্রোপেরিটোনিয়াল কথার অর্থ হয়েছে, তোমরা পেরিটোনিয়াম কথা শুনেছ হয়তো, পেরিটোনিয়াম যে আমাদের অ্যাবডোমেন রিজিয়নে থাকে। তো রেট্রোপেরিটোনিয়াল কথার অর্থ হচ্ছে যে সমস্ত অঙ্গগুলো বা অর্গ্যানগুলো এই পেরিটোনিয়ামের পিছন দিকে অবস্থিত, তাকে বলা হয় রেট্রোপেরিটোনিয়াল অর্গান। ঠিক আছে? রেট্রোপেরিটোনিয়াল অর্গান শুধুমাত্র যে কিডনি এমন নয়, এছাড়াও সুপ্রারেনাল গ্রন্থি আছে, বা হচ্ছে সুপ্রারেনাল গ্রন্থির যার অপর নাম কি অ্যাড্রিনাল গ্রন্থি। এছাড়াও হচ্ছে আছে প্যানক্রিয়াস বা স্প্লিন, এই সমস্ত বিভিন্ন অর্গান রেট্রোপেরিটোনিয়াল অর্গান হিসেবে পরিচিত। আর কি লোকেশান বলতে কি, এটা খুবই লোকেশানটা ইম্পর্টেন্ট। T12 থেকে L3, অর্থাৎ
থোরাসিকের থোরাসিক রিব নাম্বার 12 থেকে লাম্বারের রিব নাম্বার 3 মধ্যে অবস্থিত, এবং এটা পোস্ট বেসিকের পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট। কিডনির অবস্থান T12 থোরাসিক 12 থেকে লাম্বার 3 মধ্যে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, এবার একটা গ্রস অ্যানাটমি বলি, যে লিভারের ক্ষেত্রে আমাদের শেপ হয়ে থাকে বিন শেপড, কালার হয়ে থাকে, কালার তোমরা দেখতেও পাবে, রেডিশ কালারের একটা দেখতে পাবে। ওয়েট হচ্ছে 120 থেকে 170 গ্রাম, বা অনেক বইয়েতে এটা বিভিন্ন ভ্যারি করে, আমরা তবে 120 থেকে 170 গ্রামই লিখবো, এটাই রেঞ্জটাই বেটার। কালার বললাম রেডিশ কালার, রেড, শেপ হচ্ছে বিন শেপড, ঠিক আছে। এবার হচ্ছে গ্রস স্ট্রাকচার। গ্রস স্ট্রাকচারের মধ্যে প্রথমে বলি, রেনালের মোটামুটি 3 ধরনের স্ট্রাকচার পাওয়া যায়, মানে 3টে স্ট্রাকচারে ভাগ করলে আমরা রেনাল বা কিডনিটাকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। ফার্স্ট কি, একটা হচ্ছে এর বাইরের যে আবরণ তাকে বলা হয় রেনাল ক্যাপসুল, রেনাল ক্যাপসুল। সেকেন্ড আছে কর্টেক্স, থার্ড হচ্ছে মেডুলা। এবার এই কর্টেক্স আর মেডুলা পোরশনগুলো কোনগুলো দেখতে পাবে, একটা হালকা অংশ, হালকা লাল অংশ, একটা হচ্ছে ডিপ লাল, যেটা ডিপ লাল অংশ দেখতে পাচ্ছ তাকেই আমরা বলছি যে কি বলছি না মেডুলা, যেটা ডিপ লাল, আর যেটা হালকা লাল সেটা হচ্ছে আমরা বলি যে এটা কর্টেক্স। এবার এই কর্টেক্সের ক্ষেত্রে একটা কথা বলি, যে কর্টেক্সের মানে এই যে পোরশনগুলো কিন্তু কর্টেক্সের মধ্যে আসে, এই যে এই মানে এর বাইরের দিকটা, পুরো বাইরের দিকটা, এটা কিন্তু কর্টেক্সের অংশ, কর্টেক্সের অংশ। এবার এগুলোকে বলা হয় কি, এগুলোকে বলা হয় রেনাল পিরামিড, এগুলোকে বলা হয় রেনাল পিরামিড। তাহলে রেনাল পিরামিড, দুটো রেনাল পিরামিডের মাঝে একটা অংশ রয়ে যাচ্ছে, যেটা বাকি অংশ, তাকে বলা হয় কলামনি অফ বাটানি, কলাম অফ বাটনি, কলাম অফ বাটনি, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন জিনিস দেখতে হবে। রেনাল পিরামিডটা বললাম। রেনাল প্যাপিলা বলতে কি, রেনাল প্যাপিলা কথার অর্থ হলো যে রেনাল, এই যে পিরামিডগুলো আছে তার যে নিচের দিকে অংশটা তাকে বলা হয় রেনাল প্যাপিলা। পেলভিস হচ্ছে এই পোরশনটা, এই যে এই পোরশনটা, এই যে এই পোরশনটা, এই যে দেখতে হবে, যদি অন্য কোনো কালার দিই, এই যে এই পোরশনটা হচ্ছে আমাদের ফ্যানেল যে আকৃতির যে অংশটা রয়েছে তাকে আমরা বলি রেনাল পেলভিস। এবং রেনাল পেলভিসের মধ্যে যেটা দিয়ে গঠিত তার নাম হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম, ওকে। এবার নেফ্রন, সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হচ্ছে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি। এটা আমাদের পোস্ট বেসিকের পয়েন্ট অফ ভিউতে খুব ইম্পর্টেন্ট, ওকে। যে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট কিডনির কী হয়ে থাকে না নেফ্রন। নেফ্রন হচ্ছে টোটাল অ্যামাউন্টটা কত, যে 1 থেকে 1.3 মিলিয়ন, অর্থাৎ কি 10 লাখ থেকে 13 লাখ প্রত্যেকটা কিডনিতে, ইচ কিডনি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ইচ কিডনি, প্রত্যেকটা কিডনিতে 10 থেকে 13 লাখ আমাদের নেফ্রন থাকে। আর নেফ্রন কি, নেফ্রন হচ্ছে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি, ঠিক আছে। এবার এর বিভিন্ন অংশ আছে, তার মধ্যে অংশগুলোই আমি শুধু বলি, কারণ এখানে ডিসকাশন আমাদের তত বেশি লাগবে না। একটা হচ্ছে অ্যাফারেন্ট অ্যাট্রিওল, যেটা আমাদের ঢুকছে এখানে। আচ্ছা, এটাকে আমরা কি বলি, কাপ শেপের যে অংশটা দেখতে পাচ্ছি তাকে কি বলি, এই কাপ শেপের অংশটাকে একে বলি গ্লোমিউলাস, ঠিক আছে। যেটা আমাদের এখানে ঢুকছে, আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে এই জায়গাটা ঢুকছে, একে বলা হয় অ্যাফারেন্ট অ্যাট্রিওল। যেটা বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইফারেন্ট অ্যাট্রিওল, এবং ইফারেন্ট অ্যাট্রিওলটা দেখতে হবে একটা মানে নেফ্রনটার বরাবর একটা সুন্দর জাল বিস্তার করেছে, একে বলা হয় পেরিটিউবুলার ক্যাপিলারি নেটওয়ার্ক। এই যে এখানে দেখতে হয় পেরিটিউবুলার ক্যাপিলারি নেটওয়ার্ক, এবং এর অপর নাম হচ্ছে ভাসারেক্টা বলেও আমরা জানি একে। আর কি, নেফ্রনের এই পরবর্তী অংশটাকে বলা হচ্ছে পিসিটি, প্রক্সিমাল কনভলুটেড টিউবিউল। তার পরবর্তী অংশটাকে বলা হয় হেনলির লুপ বা লুপ অফ নেফ্রন বা লুপ অফ হেনলে। তার পরবর্তী পার্টটাকে বলা হয় ডিসিটি। ডিসিটিতে কি আছে, ডিসিটি হচ্ছে আমাদের এখানে এডিএইচ অ্যাক্ট করে। এডিএইচ বলতে কি, এই জায়গাটা খুব বলে রাখা দরকার, এডিএইচ সম্বন্ধে খুব কোশ্চেন আসে। এডিএইচ কথার অর্থ হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এবং অ্যান্টি ডাইউরেটিক হরমোন কী করে,
মানে জলটাকে শোষণ করতে সহায়তা করে। অর্থাৎ যদি ধরো আমাদের শরীরে খুব কম আমরা জল খেলাম, তো সেক্ষেত্রে কী, সেক্ষেত্রে আমরা চাইবো না যে আমাদের শরীর থেকে আরও বেশি জল বেরিয়ে যাক। সেক্ষেত্রে আমাদের কিডনি কী বা নেফ্রন কী করবে, সেই অতিরিক্ত জলটাকে শোষণ করে নেওয়ার চেষ্টা করবে। সেটাই কাজ হচ্ছে আমাদের এডিএইচের। এর অপর নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন হরমোন। এডিএইচ, হ্যাঁ, ভ্যাসোপ্রেসিন হরমোন। বা এর নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, বা এর নাম ভ্যাসোপ্রেসিন হরমোন। এবং এটা হচ্ছে আমাদের পোস্ট পিটুইটারি থেকে খরিত হয়, এবং আমাদের পোস্ট পিটুইটারি থেকে দুটো হরমোন খরিত হয়, একটা হচ্ছে এডিএইচ, আর একটা হচ্ছে কি, আর একটা হলো আমাদের অক্সিটোসিন, যেটা আমাদের ম্যাটারনিটির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা হরমোন। এবং এডিএইচের অভাবে কি হয়ে থাকে, এডিএইচ যদি কম উৎপন্ন হয় তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়ে থাকে। ওয়েট, তাহলে এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন এর সাথে অক্সিটোসিন পোস্টেরিয়র পিটুইটারি থেকে খরিত হয়, এবং এর অভাব হলে, ডিক্রিজড অ্যামাউন্ট যদি হয়, মানে কম উৎপন্ন হয়, তাহলে কী তৈরি হতে পারে, ডায়াবেটিস ইনসিপিডাস, বা বাংলায় বলে বহুমূত্র রোগ, ডায়াবেটিস ইনসিপিডাস। ওকে, এটা কিন্তু পোস্ট বেসিকের পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে পিসিটি ডিসিটি এই সমস্ত ব্যাপারগুলো আমাদের দেখতে পাওয়া গেল, এখানে আর কিছু দরকার নেই। আচ্ছা, এখানে শুধু একটা জিনিস দেখে রেখো যে কোন জায়গায় কী সেল থাকে, যদি ইম্পর্টেন্ট নেই, যারা নরসেটের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো পিসিডিতে কিউবয়েডাল এপিথেলিয়াম দেখতে পাওয়া যায়, আর লুপ অফ হেনলিতে কিউবয়েডাল এপিথেলিয়াম দেখতে পাওয়া যায়, আর ডিসিটিতে কলামনার কিউবয়েডাল দুটোই দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবার ইউরিন ফর্মেশন। এবার এখানে আর কিছু দরকার নেই। ইউরিন ফর্মেশন হচ্ছে কি, আমাদের মেনলি এই নেফ্রন কিছু কাজ করে থাকে যার মাধ্যমে ইউরিন তৈরি হয়। তার মধ্যে কী কী, ফার্স্ট হচ্ছে গ্লোমিউলার ফিল্ট্রেশন, সেকেন্ডলি হচ্ছে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন অ্যান্ড টিউবুলার সিক্রেশন। গ্লোমিউলার ফিল্ট্রেশন হচ্ছে কত হয়ে থাকে, এর অ্যামাউন্টটা আমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, 90 থেকে 120, আর যদি খুবই প্রিসাইজ ভ্যালু চাই সেক্ষেত্রে 125, এটা হচ্ছে পোস্ট বেসিকের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এখানে ক্ষেত্রে জিএফআরের যে ভ্যালুটা, সেটা দুটো জিনিসের দ্বারা বা দুটো হরমোনের দ্বারা কন্ট্রোল হয়। ঠিক আছে, সেই হরমোনগুলোর নাম কি জানো তোমরা? একটা হচ্ছে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড, ANP। এ হচ্ছে আমাদের কী করে থাকে না, এই জিনিসটাকে বাড়ায়, মানে জিএফআর এর পরিমাণটাকে বাড়ায়। আর একটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন। এটা কী করে, এ হচ্ছে আমাদের এটাকে কী করে, আরও কমিয়ে দেয়, জিএফআরকে কমাতে সহায়তা করে, এ হচ্ছে বাড়াতে সহায়তা করে। ঠিক আছে, আচ্ছা, নেট ফিল্ট্রেশন প্রেসার কি? নেট ফিল্ট্রেশন প্রেসার হচ্ছে গ্লোমিউলার ক্যাপিলারি প্রেসার বা বিপি, আর তার থেকে যদি আমরা নেগেটিভ করি বা মাইনাস করি, ব্লাড কলয়েডাল অসমোটিক প্রেসার বা প্লাস ফিল্ট্রেট প্রেসার, এগুলো হচ্ছে করলে আমরা কি পাবো, নেট ফিল্ট্রেশন প্রেসার পাবো। ঠিক আছে, নেট ফিল্ট্রেশন প্রেসার পাবো। আর গ্লোমিউলার ক্যাপিলারি প্রেসারই হচ্ছে আমাদের বডির সবথেকে হাইয়েস্ট ক্যাপিলারি প্রেসার। ঠিক আছে,
এবং এর অ্যামাউন্ট হয়ে থাকে 50, 30, টোটাল মিলে দাঁড়াও ওয়েট, ওয়েট 55 মাইনাস 30 প্লাস 15, হ্যাঁ হয়ে গেছে। সো 10 mm অফ এইচজি, ঠিক আছে। নেট ফিল্ড প্রেসার হচ্ছে আমাদের 10 mm অফ এইচজি। এর মধ্যে কী আছে, গোমিউলার ক্যাপিলারি ব্লাড প্রেসার, তার থেকে যদি ব্লাড কলয়েডিয়াল অসমোটিক প্রেসার প্লাস হচ্ছে ফিল্টেড প্রেসার আমরা বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাবো এনএফপি। আর জিএফআর বাই এনএফপি যদি করি, মানে জিএফআরকে যদি নেট ফিল্ট্রেশন দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমরা কী পাবো, ফিল্ট্রেশন কোপিসিয়েন্ট, ঠিক আছে। সিলেক্টিভ অ্যাবজর্পশন বলতে কি, আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাবজর্পশন হয়ে থাকে। যেমন ধরো আমাদের কিছু অ্যাবজর্পশন করতে গেলে এনার্জি দরকার হয়, কিছু অ্যাবজর্পশন করতে গেলে এনার্জি দরকার হয় না, ঠিক আছে। সেগুলো হচ্ছে একটা ব্যাপার। যেমন যদি আমি বলি যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড বা হচ্ছে আমাদের ফেরাস, এদেরকে যদি অ্যাবজর্ব করতে যাই, তো সেক্ষেত্রে আমাদেরকে এনার্জি দরকার হবে। সেক্ষেত্রে তারা হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ অ্যাবজর্পশনের মধ্যে পড়লো। যদি আমরা H2কে মানে অ্যাবজর্ব করি, সেটা অসমোসিসের মাধ্যমে হয়ে যাবে, সেটা দরকার লাগলো না। টিউবুলার সিক্রেশন, এটা কখনো H+ আমাদের সিক্রেশন করছে, এটা ইউরিনকে আমলিক করছে, আবার কখনো ACO3+ হচ্ছে মানে গ্রহণ করে নিচ্ছে, সেটা ব্যালেন্স বজায় থাকছে আর কি। এই ইউরেটার শুধু একটা মনে রাখবে, যেটা আমি দেখালাম ইউরেটার, এটা হয়ে থাকে ইউরেটার। এখানে শুধু একটা জিনিসই মনে রাখবে, যে ট্রানজিশনাল এপিথেলিয়াম দেখতে পাওয়া যায়, এবং এটা খুবই পোস্ট বেসিকের পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এখানে দেখতে পাবে যে যেখানে হচ্ছে আমাদের ইউরেটারটা ইউরিনারি ব্লাডারের সাথে মিশছে, সেই জায়গাটাকে বলা হয় ইউট্রো ভেসিক্যাল জয়েন্ট, এবং সেটা হচ্ছে কমনেস্ট সাইট অফ দ্য ইউরিনারি স্টোন বা ইউরোলিথিয়াসিস। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে ইউরিনারি ব্লাডার, এটা হয়ে থাকে পিআর বা ট্রাইকনসেপ্ট, এবং এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হয়ে থাকে তোমার 1000 থেকে 1500 ml, এর মোটামুটি ম্যাক্সিমাম ক্যাপাসিটি হয়ে থাকে, ঠিক আছে। এবার স্পেশাল মাস কালচারে বলি যে আমাদের এতে তোমার ইউরিনারি ব্লাডারে একটা স্পেশাল মাসেল দেখতে পাওয়া যায়, যার নাম হচ্ছে ডেট্রুসর মাসেল, ঠিক আছে। বাংলায় ডেট্রুসর মাসেল দেখতে পাওয়া যায়। যে আমরা জানি নর্মাল স্মুথ মাসেল কি নিয়ে তৈরি, ইনার সার্কুলার, আউটার লংগিটিউডিনাল। মানে কি, মানে যদি একটা মাসেল আমরা যদি স্মুথ মাসেল কিনি, তাহলে ইনার পোর্শনে পাবো হচ্ছে সার্কুলার, আর আউটারে পাবো লংগিটিউডিনাল, ঠিক আছে। কিন্তু এর ক্ষেত্রে আমরা পাবো উল্টো বলতে কি, ইনারে চলে যাবে ডেট্রুসার, মিডলে চলে আসবে সার্কুলার, বাইরে চলে আসবে লংগিটিউডিনাল। এবং এটাও আরেকটা জায়গায় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের স্টোমাকে। সেক্ষেত্রেও আমাদের স্টোমাকে আমাদের ইনার মাসেল হিসাবে দেখতে পাওয়া যায় অবলিক মাসেল, এবং সেখানেও তার মানে কি টোটাল স্মুথ মাসেল কটা হলো, 3টে হলো। নর্মালি 2টো, সমস্ত বডি পার্টে মোটামুটি 2টোই থাকে, একটা হচ্ছে ইনার সার্কুলার, একটা হচ্ছে আউটার লংগিটিউডিনাল। কিন্তু আমাদের কেবলমাত্র ইউরিনারি ব্লাডার এবং হচ্ছে স্টোমাকের ক্ষেত্রে আমাদের ইনার পোর্শনে, সেখানে যেমন ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে বললাম ডেট্রুসার মাসেল দেখতে পাওয়া যায়, সেখানেও দেখতে পাওয়া যায় হচ্ছে অবলিক মাসেল স্টোমাকের ক্ষেত্রে। এবার ভেরিয়াস ডিজিজ কন্ডিশন আমাদের দেখতে পাবো। একটা হচ্ছে নেফ্রোলিথিয়াসিস, যাকে আমরা কি বলি, রিনাল ক্যালকুলি বা কিডনি স্টোন বলে আমরা চিনি। কিডনি স্টোন বলতে কি, কিডনি কি সত্যি স্টোন হয়? হ্যাঁ, পাথর তো জমে। ছবি দেখো, এই তো ছবি, এখানে আমরা দেখতে পাচ্ছি পাথর জমেছে। তো যদি আমাদের পাথর জমে, তাহলে কি আমাদের যে ইউরিনটা তৈরি হলো, সেটা কি বাইরে বেরোতে পারবে? সেটা বাইরে আসতে পারবে না। এর ফলে কি হবে, সেই ইউরিনটা আমাদের নয়তো ওই কিডনির মধ্যেই জমা হতে থাকবে, হয়তো বা আমাদের নেফ্রনের মধ্যেই জমা হতে থাকবে। সেটাই হচ্ছে আমাদের কি বলা হয়, হাইড্রোনেফ্রোসিস বা হাইড্রোইউরেটার। আচ্ছা, এবার ইউরোলিথিয়াসিস আর নেফ্রোলিথিয়াসিস। দেখো, ইউরোলিথিয়াসিস হচ্ছে একটা ব্রড ব্যাপার, যে বললাম যেটা ইউরোলজি আর নেফ্রোলজি, ইউরোলজি আর কি ব্রড অ্যাসপেক্ট। এবং সেক্ষেত্রে আমাদের নেফ্রোলিথিয়াসিস কি, ওটা যখন কিডনিতেই শুধুমাত্র স্টোন হবে, তখন তাকে বলা হচ্ছে
নেফ্রোলিথিয়াসিস। এবং আরেকটা আমরা কোশ্চেন বললাম যে এখানে দেখো যে ইউরোলিথিয়াসিস সবথেকে কমন যে সাইট, তার সাইডের নাম কি? ইউরেটেরো ভেসিকল জয়েন্ট। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে আমাদের যে নেফ্রোলিথিয়াসিস আছে, সেই নেফ্রোলিথিয়াসিস বিভিন্ন কারণে হতে পারে। ঠিক আছে, তো প্রথম কি কারণ? প্রথমে আমাদের জানবে যে স্টোন, আগে আমরা জানবো যে আমরা কিডনি স্টোন বলি, তার আগে কী কী জিনিস দিয়ে তৈরি হতে পারে সেগুলো আগে জানি, তারপর আমরা কারণে যাব। ফার্স্ট আমরা জানতে পারি যে সেটা ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি হতে পারে, সেটা ক্যালসিয়াম অক্সালেট দিয়ে তৈরি হতে পারে, সেটা সিস্টেইন দিয়ে তৈরি হতে পারে, বা স্ট্রুভাইট দিয়ে তৈরি হতে পারে, বা ইউরিক অ্যাসিড দিয়ে। এবার ব্যাপারগুলো বলি। ক্যালসিয়াম ফসফেট, অর্থাৎ ক্যালসিয়াম আর ফসফেট যখন মিলে যাবে তখন সেটা কি? তখন সেটা একটা স্টোন তৈরি করবে। যদি আমরা বেশি পরিমাণে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করি, বা ক্যালসিয়াম অন্যভাবে, যেমন ধরো যদি হাইপার প্যারাথাইরয়েডিজম হয়, হাইপার প্যারাথাইরয়েডিজমের ক্ষেত্রে কী হয় না, আমাদের বোনের যে অস্টিওক্লাস্ট বলতে কি জায়গায় বোনকে ধ্বংস করছে, বিভিন্ন হয় সেল হয়, অস্টিওক্লাস্ট, অস্টিওব্লাস্ট সেল হয়। তো অস্টিওক্লাস্ট কী করে? আমাদের বোনকে ক্ষয় করে আমাদের ব্লাডে কী করে? ক্যালসিয়ামটা ডিপোজিট করে। তাহলে কি ব্লাডে কী হলো? হাইপার ক্যালসিয়ামিয়া হয়ে গেল। তো সেই কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কি হয়ে থাকে না, সেই কন্ডিশনের ক্ষেত্রে আমাদের ফসফেট আর ক্যালসিয়াম বেশি করে পেয়ে যাচ্ছে। তো সেটা কি হচ্ছে? যে একটা স্টোন ফর্মেশন করে দিচ্ছে, তাকে আমরা বলি ক্যালসিয়াম ফসফেট স্টোন। আচ্ছা, এটা কি একটা ক্যালসিয়াম ফসফেট কি একটা ধর্মী, মানে কি বলবো, অ্যালকালাইন ধর্মী। তো এর ক্ষেত্রে আমাদের ডায়েট, সেই ডায়েটটা সম্বন্ধে আমি একটু পরে বলছি। আচ্ছা, ইউরিক অ্যাসিড কি গাউটের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের প্রচুর পরিমাণে বডিতে পিউরিন তৈরি, মানে পিউরিনের আধিক্য যদি আমরা বেশি হয়ে যায় আমাদের বডিতে, তাহলে কী হয়? তাহলে আমাদের সেখান থেকে তৈরি হয় ইউরিক অ্যাসিড, এবং সেই ইউরিক অ্যাসিডের যদি আমাদের প্রচুর বেশি পরিমাণ তৈরি হয়, তাহলে সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড স্টোন হিসাবে দেখা যাবে। এবং এটা মেনলি কোথায় দেখা যাবে? গাউটে। থার্ডলি হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, একই ব্যাপার। যদি ক্যালসিয়াম অক্সালেট আমাদের বডিতে বেশি হয়, তাহলে হচ্ছে ক্যালসিয়াম আর অক্সালেট মিলে ক্যালসিয়াম অক্সালেট স্টোন তৈরি করবে। ঠিক আছে, এবার দেখো অক্সালেট ব্যাপারটাই বলি। অক্সালেটের নামটা হয়তো যারা সায়েন্সের তারা শুনেছো, বা যদি যারা শুনুনি তাদের ক্ষেত্রে বলি। অক্সালেট হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, একটা অক্সালেট হচ্ছে ওয়ান টাইপ অফ সল্ট, যেটা হচ্ছে আমাদের যা অক্সালো অ্যাসিডিক অ্যাসিড আছে, অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, সেই অক্সালো অ্যাসিডিক অ্যাসিড থেকে যখন সেটা সল্ট ফর্মেশন করছে, তখন তার নাম হয়ে যায় অক্সালেট। সেটা হচ্ছে ক্যালসিয়াম আর অক্সালেট মিলে ক্যালসিয়াম অক্সালেট তৈরি করছে। এবং এটা তাহলে কী হবে? এটা হচ্ছে আমাদের অ্যালকালাইন ধর্মী হবে। এবং সেক্ষেত্রে আমাদেরকে অ্যাসিড খেতে হবে। সেটা ডায়েটটা আমি পরে বলছি, যে ডায়েটের ব্যাপারটা কী আছে। আচ্ছা, আর কি আছে? ইউরিক অ্যাসিড বললাম। হ্যাঁ, স্ট্রুভাইটকে বলা হয় ট্রিপল ফসফেট স্টোন। আচ্ছা, এর নাম হচ্ছে, অপর নাম হচ্ছে ট্রিপল ফসফাইড স্টোন। ওকে, ট্রিপল ফসফেট স্টোন। ঠিক আছে, বা এর অপর নাম হচ্ছে ইনফেকশিয়াস স্টোন। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিপল ফসফেট স্টোন বা হচ্ছে ইনফেকশিয়াস স্টোন। ওকে, এবং এটার হচ্ছে মাধ্যমে কি হয়? এটার মাধ্যমে আমাদের ট্রিপল ফসফেট মানে কি, মেনলি এখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যামোনিয়া, তিনটে ফসফেট একসাথে যুক্ত হয়, দিয়ে কি করে? এরা স্টোন ফর্মেশন করে, যাকে আমরা বলি স্ট্রুভাইট স্টোন বা ট্রিপল ফসফেট স্টোন। এবং এই ট্রিপল ফসফেট স্টোনের জন্য কি হয়? এক প্রকার মাইক্রো অর্গানিজমের আধিক্য দেখতে পাওয়া যায় এই জায়গাতে। ঠিক আছে, এর ফলে তার জন্য আমরা একে বলি ইনফেকশিয়াস স্টোন। যদি এবার মনে প্রশ্ন আসবে, আচ্ছা কী ব্যাকটেরিয়া বা কী ইনফেকশনের প্রবণতা বাড়ে? তার নাম হচ্ছে প্রোটিয়াস ভালগারিস। ওকে, আচ্ছা এই হয়ে গেল। এবার দেখো, এবার হচ্ছে আমাদের কজটা আমি বলি। কজটা কি? তাহলে বোঝা গেল যদি ক্যালসিয়াম বেশি হয়, তাহলে কি ক্যালসিয়াম ফসফেট স্টোন দেখতে পাওয়া যাবে। ভিটামিন ডি মানে কি? ওয়ান টাইপ অফ ক্যালসিয়ামই সে কনভার্ট হচ্ছে, মিল্কেও ক্যালসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে। ঠিক আছে, প্রোটিন মানে কি? যদি আমরা প্রচুর পরিমাণে বেশি প্রোটিন খাই,
প্রোটিন খাওয়া মানে কি, সেটা আমাদের ইউরিক, প্রোটিনের মধ্যে কী আছে, পিউরিন আছে, পিরিবিডিন আছে, সেটা কী হবে, ইউরিক অ্যাসিডে কনভার্ট হবে। ঠিক আছে, ইউরিনারি স্ট্যাসিস বলে না, যদি আমরা জল বেশি খুবই কম পরিমাণে খাই তাহলে কী হবে, তাহলে আমাদের ব্লাড মানে থেকে ইউরিন থেকে যে সমস্ত ওয়েস্ট মেটেরিয়ালগুলো সেগুলো বেরোতে পারবে না, সেগুলো আমাদের কোথায় জমা হবে, তোমার ইউরিনে গিয়ে জমা হবে, সেটা হচ্ছে আমাদের পরবর্তীকালে ইউরিনারি স্টোনে পরিণত করবে। এছাড়াও হাইপার ক্যালসেমিয়া, যেটা বললাম হাইপার প্যারাথাইরয়েডিজমে দেখতে পাওয়া যায়, বললাম যে অস্টিওক্লাস্ট অ্যাক্টিভিটি বেড়ে যায় এবং তার ফলে সেটা কি করে না আমাদের বনে গিয়ে সেটা ডিপোজিট করে এবং এর ফলে আমাদের কি হতে পারে, হাইপার ক্যালসেমিয়া হয়ে নেফ্রোলিথিয়াসিস হতে পারে। আচ্ছা, এবার এখানে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কী দেখতে পাওয়া যায়, এখানে মেন যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে রেনাল কলিক আর ইউরেটাল কলিক। এর মধ্যে আমি বলে রাখি যে এখান থেকে কিন্তু পোস্ট বেসিকের কোশ্চেন আসলেও আসতে পারে ডায়েটের উপর থেকে, যে ক্যালসিয়ামযুক্ত বেশি যদি খাবার খাই তাহলে কি আমাদের স্টোন হতে পারে, ক্যালসিয়াম ফসফেট স্টোন হতে পারে। ঠিক আছে, এবার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে এখানে দু ধরনের মেন ক্লিনিক্যাল ফিচার্স দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে রেনাল কলিক, একটা হচ্ছে ইউরেটাল কলিক। রেনাল কলিক মানে হচ্ছে এই ক্ষেত্রে আমাদের পেনটা হবে হচ্ছে লাম্বার রিজিয়ানে শুরু হবে এবং শুরু হয়ে সেটা ট্রান্সমিট হবে আমাদের মেয়েদের ক্ষেত্রে ইউরেথ্রা বরাবর, আর ফিমেলদের ক্ষেত্রে সেটা হচ্ছে যাবে তোমার ইউরিনারি ব্লাডার বরাবর। ঠিক আছে, আর ইউরেটাল কোলিক তাতে যে পেন উৎপন্ন হবে বা স্প্যাজম উৎপন্ন হয়, স্প্যাজম মানে ওয়ান টাইপ অফ পেনই আর কি, সেটা হচ্ছে আমাদের জেনিটালিয়া বা থাই এ সমস্ত রিজিয়ানে আমাদের পেনটা অনুভূত হবে, জেনিটালিয়া বা থাই অনুভূত হবে। আচ্ছা, ডায়েটের কথা বলি, অ্যাসিড অ্যাস আর অ্যালকালাইন অ্যাস, যারা একটু দেখবে যদি কম্পিটিটিভ এক্সামে কেউ মানে হায়ার কম্পিটিটিভ এক্সামে কেউ প্রিপারেশান নাও, তো সেক্ষেত্রে দেখতে পাবে যে অ্যাসিড অ্যাস আর অ্যালকালাইন অ্যাস এই দুটো কথা পাচ্ছ, নর্মাল ব্যাপার। অ্যাসিড অ্যাস কথার অর্থ হচ্ছে যারা অ্যাসিড প্রডিউসিং, আর অ্যালকালাইন অ্যাস বলতে যারা অ্যালকালাইন প্রডিউসিং, অর্থাৎ অ্যাসিড অ্যাস মানে কি আমাদের ব্লাডের যে পিএইচটাকে কমাবে, আর অ্যালকালাইন অ্যাস তারা কী করবে, ব্লাডের পিএইচটাকে বাড়াবে। অ্যাসিড ইউরিন আর অ্যালকালাইন ইউরিন দু ধরনের হয়ে থাকে, দু ধরনের বলতে এগুলো নার্সের ক্ষেত্রে দরকার, তাও একটা বলে দিচ্ছি হালকা করে। অ্যাসিড ইউরিন বলতে আমাদের ধরো এই যে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, এই যদি আমাদের কোনো স্টোন ফর্মেশান করে তাহলে কি এ কী করবে, আমাদের অ্যাসিড ইউরিন তৈরি করবে। এই ক্ষেত্রে আবার ধরো ক্যালসিয়াম ফসফেট বা ট্রিপল ফসফেট, এরা কী করবে, এরা হচ্ছে নর্মাল তোমার অ্যালকালাইন ইউরিন তৈরি করবে। এটাই হচ্ছে ব্যাপার, যে কোনোটা অ্যাসিড ইউরিন তৈরি করে, কোনোটা অ্যালকালাইন ইউরিন তৈরি করে, এই সমস্ত আর কি ব্যাপার। আর ডায়েটটা এই জায়গাটা আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা নোটে পেয়ে যাবে। তো এই ইউরিক অ্যাসিড স্টোন জন্য লো পিউরিন ডায়েট খেতে হবে। ক্যালসিয়াম অক্সালেট যদি স্টোন হয় বা স্ট্রুবাইট বা জায়গায় ট্রিপল ফসফেট বা ইনফেকশিয়াস স্টোন বলে। ইনফেকশিয়াস স্টোন কেন বলে, কারণ হচ্ছে এখানে প্রোটিয়াস ভালগারিস নামে এক ধরনের ব্যাকটেরিয়ার আধিক্য দেখতে পাওয়া যায়। তাহলে অ্যাসিড অ্যাস ডায়েট দেখতে পাওয়া যাবে, মানে খেতে হবে। যদি ইউরিক অ্যাসিড স্টোন হয় বা সিস্টিক স্টোন হয় তাহলে আমাকে অ্যালকালাইন অ্যাস ডায়েট নিতে হবে। আর যদি লো মিথিওনিন, মানে অনেক ক্ষেত্রে লো মিথিওনিন ডায়েটেরও দরকার হয়ে পড়ে, সেটা আমি বলবো লো মিথিওনিন কেন দরকার হয়ে পড়ে। যে সিস্টেইন বললাম, সিস্টেইনটা সম্বন্ধে আমি আসতাম আর কি। সিস্টেইন বা সিস্টিক, কিছু বই সিস্টিক বলে, কিছু বলে সিস্টেইন স্টোন। সিস্টেইন মানে কি, এটা হয়তো নামটা শুনেছো, মিথিওনিন, সিস্টিন, সব বিভিন্ন টাইপের অ্যামাইনো অ্যাসিড আর কি, অ্যামাইনো অ্যাসিড। তো এদের ক্ষেত্রে মিথিওনিন যদি আমরা বেশি পরিমাণে খাই, সেই মিথিওনিনটা কী হয়, কনভার্ট হয়ে গিয়ে সিস্টেইন তৈরি করে। তাহলে কি এমনিতেই সিস্টেইন বেশি হয়ে গেছে বলে আমাদের শরীরে সিস্টেইন তোমার স্টোন দেখতে পাওয়া যাচ্ছে, আরও যদি আমি বেশি করে খাই তাহলে কি সেটা বডির পক্ষে আরও প্রবলেমেটিক। তাহলে কি আমাকে মিথিওনিনটাই কমিয়ে দিতে হবে যাতে সিস্টেইন না তৈরি না হতে পারে।
তাহলে তার ক্ষেত্রে লো মিথিওনিন ডায়েট নিতে হবে। মানে সেই ডায়েটের মধ্যে কী কী তোমার খাবার খেতে হবে বা রেস্ট্রিক্ট করতে হবে সেইগুলো লেখা আছে, সেইগুলো একবার রিড আউট করে নিও। কারণ এতে মানে তোমার কোনো ডায়েটের নাম জিজ্ঞেস করে সেটা নর্থ সেট ছাড়া আশা করা যায় না পোস্ট বেসিক আসবে। তো সেটা নিয়ে আমি তার জন্য বেশি আর এগোলাম না। আচ্ছা, এবার গ্লোমেরুলোনেফ্রাইটিস আর নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমটা মেনলি আমাদের পেডিয়াট্রিক একটা কেস, 2 থেকে 6 বছরের। হ্যাঁ, আর একটা এর মধ্যে বলা হয়নি। এখানে ট্রিটমেন্ট হচ্ছে এখানে এক্সট্রা শকওয়েভ লিথোট্রিপসি, ঠিক আছে, বা এক্সট্রা শকওয়েভ কর্পোরাল লিথোট্রিপসি যাই বলা হোক না কেন। এর ট্রিটমেন্টের নাম হচ্ছে এক্সট্রা শকওয়েভ কর্পোরাল শকওয়েভ লিথোট্রিপসি, এক্সট্রা শকওয়েভ কর্পোরাল লিথোট্রিপসি, ঠিক আছে। এখানে একটা আল্ট্রাসাউন্ড বাইরে থেকে দেওয়া হয়। সেই আল্ট্রাসাউন্ডটা কী করে, আল্ট্রাসাউন্ডটা এর মধ্যে যে আমাদের স্টোনগুলো জমে আছে সেগুলোকে ভেঙে ফেলে। এই যে দেখতে পাচ্ছ, আল্ট্রাসাউন্ড শকওয়েভ স্মল পিস দ্যাট ক্যান ইজিলি পাস থ্রু ইউরেটার। এবার যদি ছোটো ছোটো করে ভেঙে ফেলে তাহলে কি সেটা ইউরেটারের মাধ্যমে, আমাদের ইউরিনের মাধ্যমে সেটা ইজিলি বেরোতে পারবে। আচ্ছা, এবার গ্লোমেরুলার নেফ্রাইটিস বা নেফ্রোটিক সিনড্রোম, এটা কী ব্যাপার? নেফ্রোটিক সিনড্রোম প্রধানত আমাদের যাদের এজ কম, ঠিক আছে, 2 থেকে 6 বছরের মোটামুটি এজ, তাদের ক্ষেত্রেই এটা বেশি দেখতে পাওয়া যায়। এর ক্ষেত্রে মেনলি 3টে জিনিস মনে রাখবে। আমাদের নেফ্রোটিক সিনড্রোমে কী হয়, নেফ্রোটিক সিনড্রোমে প্রধানত একটু বলে রাখি যে নেফ্রোটিক সিনড্রোমে আমাদের একটা বিভিন্ন ডিজিজ কন্ডিশনের মাধ্যমে আমাদের যে দেখালাম না গ্লোমেরুলাস কাপ শেপড হয়ে থাকে, সেই গ্লোমেরুলাসটা ওর মধ্যে কি হয়, আমাদের ফিল্ট্রেশনটা হয়ে থাকে, আল্ট্রাফিল্ট্রেশনটা হয়ে থাকে, যেটা বিভিন্ন প্রসেসে আছে, আল্ট্রাফিল্ট্রেশন বা সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন বা হচ্ছে টিউবুলার সিক্রেশন, এই যে প্রসেসগুলো হয় তার যে প্রথম স্টেপ আল্ট্রাফিল্ট্রেশন, সেটা ভালো করে হয় না। এবং আল্ট্রাফিল্ট্রেশনে একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, যে আল্ট্রাফিল্ট্রেশনে ওখানে যে সমস্ত পোরগুলো থাকে তার নাম হচ্ছে স্লিট পোর, এবং ওখানের মধ্য দিয়ে সমস্ত জিনিসপত্র যেতে পারলেও প্লাজমা প্রোটিন যেতে পারে না, ঠিক আছে। এবং এর ফলে কি হয়, এর ফলে যখন এই যে ধরো একটা ছিল ছাঁকুনির মতো ছিল, সেই ছাঁকুনিটার মধ্যে দিয়ে ছোটো ছোটো পোর ছিল, সেগুলো দিয়ে প্লাজমা প্রোটিন যেতে পারতো না। এবার একটা সময় কি হলো, এই পোরগুলো বড় বড় হয়ে গেল। এর ফলে কি, যে প্লাজমা প্রোটিনগুলো যেতে পারতো না সেগুলো সুন্দরভাবে বেরিয়ে চলে এলো, এবং সেগুলো বেরিয়ে যাবে কোথায়, সেগুলো আমাদের ইউরিনের মাধ্যমে বেরোতে শুরু করবে। এবং তখন আমাদের বডিতে কী হবে, বডিতে আমাদের যে মানে অ্যামাইনো অ্যাসিড বা যে মানে প্রোটিন মেনলি, তার অভাব দেখা দেবে। তখন তাকে কী বলি, হাইপো অ্যালবুমিনেমিয়া। যদি হাইপো অ্যালবুমিনেমিয়া হয় তাহলে কি, অ্যালবুমিন শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে আমাদের বডি কী করবে, তখন কী করবে, আমাদের ফ্যাট যে বডিতে স্টোর আছে তাকে ভাঙতে শুরু করবে। তখন হয়ে যাবে হাইপার লিপিডেমিয়া। কারণ কি, বডিতে তো আর তো প্রোটিন নেই, প্রোটিন সব ইউরিনের মাধ্যমে বেরিয়ে চলে যাচ্ছে। এবার এরপরে কী আছে, স্টোরে কী আছে, ফ্যাটকে ভাঙো, ফ্যাটকে ভাঙার মাধ্যমে আমাদের হাইপার লিপিডেমিয়া দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে হেভি প্রোটিন ইউরিয়া, ইউরিনের মাধ্যমে প্রোটিনটা বেরিয়ে যাচ্ছে, অ্যান্ড ইডিমা, বডিতে ইডিমা হবে। কারণ কি, আমাদের যে সমস্ত গ্লোবিউলিন প্রোটিনগুলো আছে, সেই গ্লোবিউলিন প্রোটিনগুলো তো আমাদের ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। সেই গ্লোবিউলিন প্রোটিনগুলো কী করে, আমাদের যে ব্লাডের, সেই ব্লাডের কী বলবো, অসমোলারিটিকে মেনটেন করতে সহায়তা করে, ঠিক আছে, বা বিভিন্ন যে সমস্ত হোমিওস্টেসিসকে বজায় রাখতে সহায়তা করে, সেটা হচ্ছে না। এর ফলে আমাদের কী হচ্ছে, ইডিমা কন্ডিশান দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও কি দেখতে পাওয়া যাবে, হাইপার কোয়াগুলেবিলিটি। মানে কি, মানে যেহেতু ধরো আমাদের ইউরিনের মাধ্যমে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টরগুলো বেরিয়ে যাচ্ছে, এবং ক্লটিং ফ্যাক্টরগুলো বেরিয়ে যাওয়ার জন্য তাহলে কি হচ্ছে, আমাদের যে কোয়াগুলেশন, ব্লাড কোয়াগুলেশন, সেটা কি ভালো করে হবে না। এর ফলে কি, হাইপার কোয়াগুলেবিলিটি দেখতে পাওয়া যাবে। অ্যানিমিয়া হচ্ছে কি, ধরো ট্রান্সফারিন বলে এক ধরনের প্রোটিন থাকে, ট্রান্সফারিন প্রোটিন থাকে,
সেও বেরিয়ে চলে যাচ্ছে, সমস্ত প্রোটিনই তো বেরিয়ে যাচ্ছে, সে ট্রান্সফারিন হোক, গ্লোবিউলিন প্রোটিন হোক, অ্যালবুমিন হোক, সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে। এর ফলে কী হচ্ছে, এর ফলে কী হবে না আমাদের অ্যানিমিয়া দেখতে পাওয়া যাবে। এক্ষেত্রে আমাদের ডায়েটটা খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে পোস্ট বেসিকের কোশ্চেনও আসে। লো সোডিয়াম ডায়েট খেতে হবে প্রথম, কারণ কি সোডিয়াম হচ্ছে আমাদের, যদি হাই সোডিয়াম খাই সেটা কী করবে, আরও ওয়াটার অ্যাবজর্পশান করবে, আরও ওয়াটারকে রিটেনশান করবে, এর ফলে আমাদের ইডিমা কন্ডিশানটা আরও ডিটোরিয়েট করবে। ঠিক আছে। দ্বিতীয়ত কি, লো টু মডারেট প্রোটিন ডায়েট। কেন, প্রোটিন যদি আরও বেশি খাই তাহলে কী হবে, তাহলে আমাদেরকে প্রোটিনের বডিতে আরও অ্যাকুমুলেট হবে, আরও বিভিন্ন প্রবলেম দেখতে পাওয়া যাবে, নাইট্রোজেনাস ওয়েস্টটা বেশি তৈরি হবে। কারণ কি, আমাদের এখানে এমনিতেই তোমরা শুনে থাকবে যে যাদের কোনো কিডনির প্রবলেম হয় তাদের ক্ষেত্রে মানে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন সেটা পরিমাণ কি বেড়ে যায়। এর ফলে যদি আমি আরও বেশি প্রোটিন খাই সেটা কি বানের পরিমাণ আরও বাড়বে। ঠিক আছে। সাফিসিয়েন্ট কার্বোহাইড্রেট খেতে হবে, কারণ তাহলে কি হাইপার লিপিডেমিয়া কন্ডিশানটা আর আসবে না, কারণ কার্বোহাইড্রেট থেকে সাফিসিয়েন্ট এনার্জি পেয়ে যাচ্ছে এবং সে চাইবে না আমি আর ফ্যাটটাকে ভাঙি, তাহলে হাইপার লিপিডেমিয়া কন্ডিশানটাকে আমরা প্রোটেক্ট করতে পারবো। এবং এর ক্ষেত্রে ড্রাগ বলতে আমরা পেডিনিসোন বা পেডিনিসোলোন এই সমস্ত বিভিন্ন ড্রাগ আমরা ইউজ করি, যেগুলো হচ্ছে ইমিউনো সাপ্রেসিভ থেরাপি হিসাবে কাজ করে, এবং এগুলো মেনলি বাচ্চাদের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। ঠিক আছে। অপরদিকে গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে আমাদের কি হয়, মেন যেটা তোমাকে মনে রাখতে হবে সেটা কজেটিভ ফ্যাক্টর গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া। ঠিক আছে, যেটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর জন্যই হয়ে থাকে কি গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়ে থাকে, একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা রিয়াকশান হয়, এবং এর ফলে আমাদের ওই যে ছাঁকনিটা সেটা ক্ষতিগ্রস্ত হয়, এবং ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আমাদের কি গ্লোমেরুলোনেফ্রাইটিস দেখতে পাওয়া যায়। ঠিক আছে। এ কী হয়, এই যে গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া বললাম, এটা কি করে, একটা সোরথোট তৈরি করে, বা অন্য বিভিন্ন ছোটোখাটো মনে হবে যে ফ্লু হয়েছে, মানে ফ্লু বলতে কি সর্দি কাশি হয়েছে, সেটাই একটা সোরথোট কন্ডিশান থেকে আস্তে আস্তে বিভিন্ন ডিজিজে পরিণত হয়। তোমরা হয়তো শুনেছো রিউম্যাটিক ফিভার বা অ্যাকিউট রিউম্যাটিক ফিভার এআরএফ, বা অ্যাকিউট রিউম্যাটিক হার্ট ডিজিজ। তো সে সমস্তগুলো কিন্তু দায়ী হচ্ছে এই গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া। এই জন্য কি দেখতে পাওয়া যায়, গ্রস হিমাচুরিয়া দেখতে পাওয়া যায়, প্রোটিনুরিয়া দেখতে পাওয়া যায়। আরেকটা কি, ডার্ক স্মোকি কোলা কালার ইউরিন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোলা কালার ইউরিন। ঠিক আছে। এএসও টাইটার বেড়ে যায়। এএসও টাইটার হচ্ছে অ্যান্টি স্ট্রিপ্টোলাইসিন ও টাইটার। এএসও টাইটার কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এএসও টাইটার আমাদের বিভিন্ন কোন কোন ক্ষেত্রে বাড়ে, এই কোশ্চেনটাও আসতে পারে, মানে কোনোভাবে দিতে পারে। এএসও টাইটার হচ্ছে যখন দেখবে গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া সম্বন্ধিত কোনো পোর্শান আছে, মানে দেখতে পাচ্ছ যে এই কন্ডিশনে আমাদের গ্রুপ এ বিটা মানে হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়, তো সেখানেই জানবে যে অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন ও টাইটার বা এএসও টাইটারের পরিমাণ বেড়ে যাবে। যেমন তাহলে কি আমি বললাম, গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া বিভিন্ন ডিজিজ কন্ডিশন তৈরি করে। একটা হতে পারে আমাদের গ্লোমেরুলোনেফ্রাইটিস, একটা হতে পারে অ্যাকিউট রিউম্যাটিক ফিভার বা অ্যাকিউট রিউম্যাটিক হার্ট ডিজিজ। ঠিক আছে। সমস্ত ক্ষেত্রেই তাহলে কী হতে পারে, আমাদের এএসও টাইটারের পরিমাণ বাড়তে পারে। স্পেসিফিক গ্র্যাভিটিও বেড়ে যায় ইউরিনের। এবং এখানে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সিআরপি মানে হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিনের পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে। ডায়েট কি, কম সোডিয়াম, কম পটাশিয়াম, কম প্রোটিন, বেশি ক্যালোরি, একই ব্যাপার। বিপিএইচ হচ্ছে বিনাইন পোস্টেড হাইপারপ্লেসিয়া। বিপিএইচের আর্লি সাইন হচ্ছে কি, যে আমাদের যখন মানে বিপিএইচ কন্ডিশানটা কীভাবে বলি, মানে কি বিনাইন পোস্টেড হাইপারপ্লেসিয়া। পোস্টেড যে গ্ল্যান্ড আছে, যখন আমাদের শুনেও থাকবে, যখন পোস্টেড, কিন্তু বেশি তো ডিটেলসে আমি বলতে পারছি না, কারণ এগুলো অলরেডি তোমরা পড়ে এসছো। বিপিএইচ এমনিতেই আমাদের এক্সামে তো আসে, মানে প্রত্যেক বছর বিপিএইচ থেকে কোশ্চেন আসে, যে মানে প্রায় সময় আসে যে বিপিএইচ লং কোশ্চেন আসে, তো তোমরা জানো মোটামুটি। তো প্রোস্টেট গ্ল্যান্ড যখন মোটামুটি আমাদের বয়স বেশি হয়ে যায়, তখন সেক্ষেত্রে কি আমাদের বিনাইন পোস্টেড হাইপারপ্লেসিয়া হয়। সেটা হচ্ছে আমাদের মোটামুটি বিনাইন কন্ডিশনও থাকতে পারে, সেটা আস্তে আস্তে ম্যালিগন্যান্ট কন্ডিশনের দিকেও যেতে পারে বা ডিটোরিয়েট করতে পারে।
ঠিক আছে। এর মধ্যে আর্লি সাইন কি? আর্লি সাইন হচ্ছে যে যে আমরা মানে ফোর্স থাকে ইউরিনের যে ফোর্সটা, সেই ফোর্সটা অনেকটা পরিমাণে কমে যায়। এবং লেট সাইন কি? মানে তাহলে ফোর্স অফ ইউরিন সেটা কি কমে যায়। আর লেট সাইন হচ্ছে ড্রিবলিং। ড্রিবলিং মানে ফোটা ফোটা করে ইউরিন পড়তে থাকে। এছাড়াও বিভিন্ন হতে পারে, কনসিস্টেন্সিতে চেঞ্জ হতে পারে, হিমাচুরিয়া হতে পারে, নখচুরিয়া হতে পারে। এগুলো একটু টার্মগুলো বলে দিই। নখচুরিয়া মানে কি? যখন রাত্রে বারবার আমরা বাথরুম যাব। আচ্ছা, হিমাচুরিয়া মানে কি? হিমাচুরিয়া কথার অর্থ হচ্ছে যখন আমাদের ব্লাডের মধ্যে মানে ব্লাড পাবো ইউরিনে। পাইউরিয়া মানে কি? পাইউরিয়া মানে কি? পাইউরিয়া কথার অর্থ হচ্ছে ইউরিয়া। পাইউরিয়া এটা দেখতে পাই, ইউটিআই। পাইউরিয়া না, এক সেকেন্ড। এই তো পাইউরিয়া। পাইউরিয়া কথার অর্থ হচ্ছে যখন আমাদের কাউন্ট মানে ডব্লিউবিসি কাউন্ট যখন আমাদের এতে বেড়ে যাবে, মানে ইউরিনে বেড়ে যাবে, তখন তাকে আমরা বলি যে পাইউরিয়া হয়েছে, পাইউরিয়া হয়েছে। ঠিক আছে। বোঝা গেল? পাইউরিয়া কথার অর্থ হচ্ছে আমাদের যখন ডব্লিউবিসি পরিমাণ বেড়ে যাবে, তাকে বলা হচ্ছে পাইউরিয়া। ঠিক আছে। এগুলোই মোটামুটি আমাদের মনে রাখতে হবে। তাহলে আমি একবার এখানটা লিখে দিই। ঠিক আছে, লিখে দিই। হিমাচুরিয়া, নখচুরিয়া, পাইউরিয়া মানে ইউরিয়া, পাইউরিয়া। ঠিক আছে, এগুলো বুঝতে হবে টার্মিনোলজিগুলো। ঠিক আছে। আর এখানে কোনো আছে টার্মিনোলজি, এগুলোই। ঠিক আছে, হয়ে গেল। আর এখানে এখানে সার্জারি হচ্ছে টুনা করা হয়, ট্রান্স ইউরেথাল নিডল অ্যাবলেশন। আর এখানে মেন যে সার্জারিটা করা হয় সেটা হচ্ছে টিইউআরপি, ট্রান্স ইউরেথাল রিসেকশন অফ প্রোস্টেট। ফুল নামটা লিখে দিয়ে টিইউআরপি, ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট। এটা কমন যে কমপ্লিকেশানটা দেখতে পাওয়া যায় না, এর মধ্যে ব্লিডিং দেখতে পাওয়া যায় কমন কমপ্লিকেশান হিসাবে। ফর নরসেট এটা খুব ইম্পর্টেন্ট, কমন কমপ্লিকেশান। এবং এর ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস দেখতে হয়, পেশেন্টটা যখন টিইউআরপি করে এলো তখন আমাদের দেখতে হয় যে তার হাইপোন্যাট্রেমিয়া হচ্ছে কি না। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে দেখতে হয়। ঠিক আছে, একটু মনে রেখো, তোমরা বা দেখেও নিতে পারো ব্যাপারটা। কি বললাম? টিইউআরপি। ঠিক আছে, আর কিছু বাকি রইল কি এদের মধ্যে? এর মধ্যে মনে হয় আর কিছু বাকি রইল, বললাম তো একটা, যে এটা হচ্ছে আমাদের যে এজেড লোকজন তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এটা তো মনে রাখবে, এটা তো কিছু বলার নেই আর আমার। হ্যাঁ, তো আর এখানে কিছু দরকার নেই। হ্যাঁ, তাহলে সার্জারিগুলোর নাম বললাম, টিইউআরপি, ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট। তারপর হচ্ছে টিইউএনএ, টুনা, ট্রান্স ইউরেথ্রাল নিডল অ্যাবলেশন। ঠিক আছে। তারপর ট্রান্স ইউরেথ্রাল মাইক্রোওয়েভ। ঠিক আছে, মানে থার্মাল টাইপের করা হয়। ঠিক আছে, এই সমস্ত বিভিন্ন টাইপের সার্জারি করা হয়। টিইউআরপি মেনলি হচ্ছে, এটা মনে রাখবে, টিইউআরপি, ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট। ঠিক আছে। তারপর পোস্টেক্টমি করা হয়, সেটা রেক্টোপিউবিক হতে পারে, সুপ্রাপিউবিক হতে পারে, বা পেরিনিয়াল পোস্টেক্টমি, বিভিন্ন টাইপের পোস্টেক্টমি করা হয়ে থাকে। ইউটিআই ক্ষেত্রে কতগুলো জিনিস আমি বলবো, সেগুলো একটু তোমরা মাথায় রেখো।
ঠিক আছে, আর কিছু বলবো না, যেগুলো মাথায় আর বেশি কিছু রাখার দরকার নেই, শুধু এই কটা টার্ম মনে রেখো যদি বাই চান্স জিজ্ঞেস করে। সিস্টাইটিস, সিস্টাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশান, প্রত্যেকটা ইনফ্লামেশান, আইটিস মানে ইনফ্লামেশান অফ ইউরিনারি ব্লাডার। পোস্টেটাইটিস, পোস্টেটাইটিস পোস্টেড ব্লাড, তাই তো নাকি? পোস্টেটাইটিস মানে কি? পোস্টেড ব্লাডের যখন ইনফ্লামেশন হবে পোস্টেটাইটিস। ইউরেথ্রাইটিস, যখন ইউরেথার যখন ইনফ্লামেশন হবে, ঠিক আছে। পায়েলোনেফ্রাইটিস, পায়েলোনেফ্রাইটিসটাকে মনে রাখতে হবে যে এটা হচ্ছে রেনাল পেলভিস। পায়েলোনেফ্রাইটিস এটা হচ্ছে রেনাল পেলভিসের যখন ইনফ্লামেশন, রেনাল পেলভিস ইনফ্লামেশন। আর ইন্টেস্টিনাল নেফ্রাইটিস বলতে কি, যখন হচ্ছে আমাদের কিডনির ইনফ্লামেশন হবে। এখানে ক্ষেত্রে আর একটা যেটা মনে রাখবে সেটা হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে ক্লাউডি, ডার্ক, ফাউল স্মেলিং, প্রচণ্ড গন্ধ হয় ইউটিআর ক্ষেত্রে, সেটা মনে রাখতে হবে। আর পাইরিয়া বলেই দিলাম, যখন WBC কাউন্ট আমাদের ইউরিনে বেড়ে যাবে তখন তাকে বলা হচ্ছে পাইরিয়া। আর মোস্ট কমন ব্যাকটেরিয়া, সব থেকে পোস্ট বেসিকের পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এস্চেরিসিয়া কোলাই। এটা হচ্ছে পোস্ট বেসিকের পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। রিনাল ফেলিওর, রিনাল ফেলিওর হচ্ছে যে বিভিন্ন রিনাল ফেলিওরের কজ আছে, সেগুলো নিজেও পড়তে পারবে। শুধু এটা মনে রাখো যে অলিগিউরিয়া কাকে বলে, যখন আমাদের 400 ml এর থেকে যখন কম আমাদের হচ্ছে ইউরিন হচ্ছে পার ডেতে, তখন তাকে বলা হচ্ছে অলিগিউরিয়া, ঠিক আছে, 400 ml পার ডে। আর অ্যাকিউট রেনাল ফেলিওর অ্যাসেসমেন্ট কী করে করবে না, প্রত্যেক দিন একটা নির্দিষ্ট স্কেলের মাধ্যমে নির্দিষ্ট দিনের একটা নির্দিষ্ট টাইমে আমরা ওয়েট ক্যালকুলেশন করব বা ওয়েট দেখব, পরিমাপ করব বাই মিনিমাম ক্লোথিং, এটা অবশ্যই মনে রাখবে। আর হচ্ছে প্রিন্সিপাল অফ হিমোডায়ালিসিস, বিভিন্ন টাইপের ডায়ালিসিস করা হয় জানো, হিমোডায়ালিসিস বা পেরিটোনিয়াল ডায়ালিসিস। তো সেখানে যে প্রিন্সিপাল ইউজ হয় সেটা হচ্ছে কি ডিফিউশন, অসমোসিস আর আল্ট্রা ফিল্ট্রেশন। এটা কিন্তু আমাদের পোস্ট বেসিকের পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট, পিবিএসসিতে ইম্পর্টেন্ট। আচ্ছা, কুসুমাল রেসপিরেশন হচ্ছে আমাদের যখন কি বলবো অ্যাসিডোসিস কন্ডিশন দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের কুসুমাল রেসপিরেশন দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর আমাদের এই রেনাল ডিজিজেও আমাদের কুসুমাল রেসপিরেশন দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর একটা জায়গায় দেখতে পাওয়া যায় যেটা খুবই ইম্পর্টেন্ট, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, সেখানেও কিন্তু আমাদের কুসুমাল রেসপিরেশন দেখতে পাওয়া যায়। এটা স্পেশাল টাইপ অফ রেসপিরেশন, যেখানে রেট এবং ডেপথ অফ ব্রিদিং খুব বেশি হয়ে থাকে, ঠিক আছে। ডিজিজ কন্ডিশন কী ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে সেটা মেন মনে রাখবে, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস এই কন্ডিশনে দেখতে পাওয়া যাবে, বা মেটাবলিক অ্যাসিডোসিস এই কন্ডিশনে আমাদের দেখতে পাওয়া যাবে কুসুমাল রেসপিরেশন বা মানে কুসুমাল ব্রিদিং, ঠিক আছে। এটা কিন্তু আমাদের কুসুমাল রেসপিরেশন ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসে দেখতে পাওয়া যায়, সেটাও কিন্তু পোস্ট বেসিকের পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট। আমরা এর জন্য ডায়াগনোসিস কী করি, কিডনি ফাংশন টেস্ট করি, এবং কিডনি ফাংশন টেস্টের মধ্যে ক্রিয়েটিনিন হচ্ছে সবথেকে ভাইটাল একটা জিনিস, যে ক্রিয়েটিনিন পরিমাপটাই বলে দেয় আমাদের যে কিডনির ফাংশন কতটা ভালো করে কাজ করছে বা করছে না। এক্ষেত্রে আমাদের কী করতে হবে, লো প্রোটিন ডায়েট নিতে হবে, কারণ কি কিডনি যেহেতু খারাপ, সেক্ষেত্রে কি ভালো করে পরিশুদ্ধ করতে পারছে না। আর অপরদিকে যে যদি আমি আরও প্রোটিন জাতীয় খাবার খাই, তাহলে কি নাইট্রোজেনযুক্ত যে বর্জ্য পদার্থ বা ওয়েস্ট, সেটা আরও বেশি তৈরি হবে, যার জন্য ক্রিয়েটিনিন লেভেল, ইউরিক অ্যাসিড লেভেল সমস্ত কিছু বৃদ্ধি পাবে। আচ্ছা, ডায়ালিসিসে দু ধরনের ডায়ালিসিস হয়ে থাকে, একটা হিমোডায়ালিসিস, একটা পেরিটোনিয়াল ডায়ালিসিস। এটা শুধু মনে রেখো যে পেরিটোনিয়াল ডায়ালিসিসের ক্ষেত্রে কমপ্লিকেশান হচ্ছে পেরিটোনাইটিস দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এটা আমাদের পোস্ট বেসিকের ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে আমাদের পেরিটোনিয়াম যে মেমব্রেনটা থাকে সেটাকেই আমরা অ্যাজ আ সেই পারমিয়েবল মেমব্রেন হিসাবে গণ্য করি, দেন তারপর হচ্ছে সেটাকে আমরা ডায়ালিসিস করি, কারণ ডায়ালিসিস করতে গেলে কি একটা সেই পারমিয়েবল মেমব্রেনের দরকার হয়ে পড়ে,
আচ্ছা, হিমোডায়ালিসিস কি? হেপারিনের মাধ্যমে করা হয় এবং এটা সবথেকে গুড একটা পয়েন্ট যে প্রেফার্ড অ্যান্টিকোয়াগুলেন্ট ইন প্রেগনেন্ট ওম্যানের ক্ষেত্রে প্রেফার্ড অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে হেপারিন এবং হেপারিনের অ্যান্টাগনিস্টিক হচ্ছে পোটামিন সালফেট। এটা আমাদের নর্থ সেটে মনে হয় প্রচুর বারের কোশ্চেনটা এসছে যে পোটামিন সালফেট বা হেপারিনের অ্যান্টাগনিস্টের নাম কি? পোটামিন সালফেট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা জানি ওয়ারফারিন অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে কাজ করে। আমরা কি আর একটা কি ইউজ করি ডায়ালিসিস সময়? এরিথ্রোপয়েটিন ইউজ করি। ঠিক আছে, যাতে এরিথ্রোপয়েটিন কেন ইউজ করি? আমরা জানি যে কিডনি কিছু হরমোন উৎপন্ন করে, তার মধ্যে রেনিন, এরিথ্রোপয়েটিন আছে। ঠিক আছে, আর একটা কী বলেছিলাম? যেটা ভিটামিন ডি এর ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল, তাই তো? সেই একটা ব্যাপার। তো যার জন্য আমরা এরিথ্রোপয়েটিনটাকে আমরা পুশ করি যাতে করে আমাদের কিডনি কী করে আরও বেশি পরিমাণে আরবিসি তৈরি করতে পারে। আর একটা জিনিস মনে রাখবে যে ডায়ালিসিসের ক্ষেত্রে যে অর্ধভেদ্য বা সেই পারমেবল মেমব্রেনটা ইউজ করি তার মেটেরিয়াল হচ্ছে মিথাক্রাইলেট। ঠিক আছে, পলিমার। বিভিন্ন সিমটম দেখতে মানে কমপ্লিকেশান দেখতে পাওয়া যায়। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ডায়ালিসিসের ক্ষেত্রে মানে ডায়ালিসিস এনসেফালোপ্যাথি, এটা একসাথেই বলা হয় ডায়ালিসিস এনসেফালোপ্যাথি। ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ডায়ালিসিস করছি সে ডায়ালিসিস করার জন্য একটা আমাদের ডায়ালাইসেট ইউজ করে তো ডায়ালাইসেট ইউজ হয়। সেই ডায়ালাইসেটের মধ্যে কি হয় না, বিভিন্ন ক্ষতিকারক পদার্থ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, বিভিন্ন ক্ষতিকারক পদার্থ দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটা হলো অ্যালুমিনিয়াম। সেই অ্যালুমিনিয়ামের যদি আধিক্য খুব বেশি পরিমাণ হয়ে যায় তাহলে আমাদের ডায়ালাইসেটের অ্যালুমিনিয়ামের জন্য ডায়ালিসিস এনসেফালোপ্যাথি দেখতে পাওয়া যায়। এছাড়াও ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম দেখতে পাওয়া যায়। সেটা কি? যে আমরা কি বর্জ্য পদার্থগুলোকে খুব দ্রুত গতিতে আমরা মানে একটা নির্দিষ্ট রেটে আমরা বাইরে বার করছি ইসিএফ থেকে। এবার এমন সময় কি হলো, ধরো সেটা সিএসএফের থেকেও যদি মানে সিএসএফ যে হারে মানে কাজ করে বা সেই ব্যাপারটা তার থেকেও যদি ফাস্টার গতিতে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি একটা ইকুইলিব্রিয়ামের প্রবলেম হয়, যাকে ডিসইকুইলিব্রিয়াম সিনড্রোম বলে থাকে। এছাড়াও এয়ার এম্বলিজম হতে পারে। আচ্ছা, আর লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের গ্রাফট রিজেকশান। মানে ধরো আমাদের যাদের কিডনি ফেলিওর মানে কিডনি আর কোনো কাজ করতে পারছে না, যাকে আমরা লাস্ট স্টেজ বা এন্ড স্টেজ বলে থাকি। ঠিক আছে, ইএসআরডি বলি তো। ইএসআরডি কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি করি না, নতুন কিডনির ব্যবস্থা করি। তাকে আমরা কি বলি, সেক্ষেত্রে আমাদেরকে নতুন কিডনি বসাতে হয় এবং যাকে কিডনি ট্রান্সপ্লান্ট বলে আমরা জানি। এবং সেই ক্ষেত্রে ট্রান্সপ্লান্ট করলে আমাদের একটা প্রবলেম দেখতে পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে গ্রাফট রিজেকশান। মানে আমি কিডনিটা দিলাম, নতুন একটা কিডনি, পরিবর্তে সে কী করলো, রিজেক্ট করে দিল। সে বললো আমি নেবো না। এরকম একটা শরীর একটা কী করে, ধরো সেটা তো আমাদের বডির পক্ষে ফরেন বডি না। আমরা যখন একটা নতুন কিডনি অন্য কোনো একটা ব্যক্তির কাছ থেকে নিয়ে আসছি, সেটা আমার বডির ক্ষেত্রে সেটা ফরেন বডি। তো সেই ক্ষেত্রে সে কী করবে, সেটাকে রিজেক্ট করার চেষ্টা করবে, যাকে গ্রাফট রিজেকশান বলা হয়। সেটা যদি আমাদের রিজেকশানটা হাইপার অ্যাকিউট কখন বলবো, যখন রিজেকশানটা মানে কয়েকটা মিনিট বা ঘন্টার মধ্যে হবে। অ্যাকিউট কখন বলবো, সেটা যদি 6 উইক্সের মধ্যে হয় পোস্ট অপারেটিভলি। ক্রনিক কখন বলবো, সেটি যদি কয়েকটা ইয়ার পরে হয়ে থাকে। ঠিক আছে, তো এটাই আমাদের মোটামুটি ছিল যে কীভাবে একটা ইউরিনারি সিস্টেম কাজ করে না করে সেই সম্বন্ধে। এবার আমরা পোস্ট বেসিকে কী কী ইম্পর্টেন্ট পোর্শন সেগুলো একটা বলে দিই, একবার সাম আপ করে দিই। ফার্স্ট হচ্ছে আমরা দেখব যে নেফ্রোলজি আর ইউরোলজি। এটা আমি অন্য কালি দিয়ে মার্ক করার চেষ্টা করছি, ওয়েট। তাহলে নেফ্রোলজি, ইউরোলজি দুটো টার্ম, এক্সক্রিটারি অর্গান। ঠিক আছে, ফাংশান, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, কিডনির লোকেশান, কিডনির গ্রস ফিচার্স, কিডনি রেনাল পেলভিসের এপিথেলিয়ামের নাম ট্রানজিশনাল এপিথেলিয়াম,
স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি, জিএফআর, জিএফআরে কিন্তু 125 ml পার মিনিট, আর কিন্তু এটা মনে রাখবে 90 থেকে 120 ml পার মিনিট বাই বোথ কিডনি। নেট ফিল্ট্রেশন প্রেসার 10 mm of Hg। গ্লাইকোসুরিয়া, যখন আমাদের বডিতে গ্লুকোজের পরিমাণ মানে খুবই বেশি হয়ে যাবে তখন সেটা ইউরিনের মাধ্যমে বেরোতে শুরু করবে, তাকে গ্লাইকোসুরিয়া বলে। ট্রানজিশনাল হচ্ছে এপিথেলিয়াম ইউরেটারে দেখতে পাওয়া যায়। মোস্ট কমন সাইট অফ ইউরিনারি স্টোন ইউরোলিথিয়াসিস। ইউরিনারি ব্লাডারের শেপ পিয়ার শেপড। কত ক্যাপাসিটি ম্যাক্সিমাম? 1000 থেকে 1500 ml। এডিএইচ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেট্রুসার মাসেল দেখতে পাওয়া যায় ইউরিনারি ব্লাডারে। নেফ্রোলিথিয়াসিসের মধ্যে ডায়েটগুলো একটু দেখে রাখবে, ডায়েট। আর এখানে এই জায়গাটা 2 থেকে 6 বছরে 2 থেকে 6 ইয়ার্সে দেখতে পাওয়া যায়। আর ডায়েট এএসও টাইটার কোন কোন জায়গায় বেশি হয়? গ্রুপ বি স্টেপ্টোকক্কাস, হিমোলাইটিস স্টেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া। বিপিএইচ এর ক্ষেত্রে কোন করা হয়? টিইউআরপি সার্জারি। আর্লি সাইন আর লেট সাইন। আর্লি সাইন হচ্ছে ফোর্স অফ ইউরিন কমে যাবে, আর ড্রিবলিং, TRIBBILNG, ড্রিবলিং। আচ্ছা, টার্মগুলো এখানে টার্মগুলো একটু দেখবে, নকচুরিয়া, হিমাচুরিয়া, পাইরিয়া, এই টার্মগুলো। মোস্ট কমন ব্যাকটেরিয়া এস্চেরিসিয়া কোলাই। পাইরিয়া কাকে বলে? ক্লাউডি ডার্ক ফাউল স্মেলিং কিসে দেখতে পাওয়া যায়? অলিগিউরিয়া কাকে বলে? 400 ml পার ডে। প্রিন্সিপাল অফ হিমোডায়ালিসিস, ডিফিউশন, অসমোসিস, আল্ট্রাফিল্ট্রেশন, কুসুমাল রেসপিরেশন, হেপারিন, প্রেফার অ্যান্টিকোয়াগুলেন্ট ইন প্রেগন্যান্ট ওম্যান, কমপ্লিকেশন, পোটামিন সালফেট, আর গ্রাফট রিজেকশনটা হালকা করে দেখে রাখবে। থ্যাংক ইউ।